নজরদারি শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সাথে সাংবাদিক ভাই বোনদের সচেতনামূলক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন আমাদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে সহায়ক হয়েছে। পরিশেষে বলতে চাই, প্রতি বছর ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় আমরা সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা দেখি। আমরা পরিবহন মালিক এবং চালকদের প্রতি উদ্যত আহ্বান জানাই, সতর্কতার সাথে যেন তাদের পরিবহন ব্যবস্থা চালু রাখেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন। সরকারের প্রতি বিনীত অনুরোধ, মহাসড়কে নজরদারি আরও জোরদার করা হোক, যাতে কোনো পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। আপনাদের সবাইকে এবং এই শিল্পের সাথে জড়িত শ্রমিক ভাই বোন, তাদের পরিবার পরিজন এবং উদ্যোক্তাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এইরকম সময় যদি আমরা প্রতিদিন পাই বিজিবির পক্ষ থেকে, সেটা আমাদের জন্য রিপোর্টিং এর জন্য ভালো হয়। কারণ আমাদের তথ্যটা নিতে হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছ থেকে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশে একটা তথ্য দেয় এবং পোশাক কারখানা যখন তথ্য দেয়, কিছু কিছু সময় দেখা যায় যে মিলছে না। এই জন্য ওই বিজিএমই যদি প্রতি বছর এই সময় যদি একটা সেল করে, 2 দিন 3 দিন আগে যদি আমাদের আপডেটটা জানায়, তাহলে আমরা একটা ইনফরমেশন রাইট টাইমে আমাদের সবাইকে দিতে পারি। আর আপনি বলছেন যে ঋণের বিষয়ে আপনার সমপরিমাণ ঋণটা পাওয়া যাচ্ছে। পোশাক খাতের বয়স তো অনেক হলো। এই যে ক্রাইসিস টাইমে যে ঋণের প্রয়োজন হয়, ঋণ নিয়ে আপনারা চলাচলি করেন, আমরাও লিখি, দেশের পোশাক খাত নিয়ে একটা মিশ্র বার্তা পুরো বহির্বিশ্বে যায়। এই জায়গা থেকে আমরা কবে পরিত্রাণ পেতে পারি? আর দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে ঋণ নিচ্ছেন, এই ঋণ তো ফ্রি না, আপনাদের ঋণের উপর সুদ দিতে হয়। এই যে বাড়তি একটা সুদের বোঝা, এক্ষেত্রে তো আপনার ব্যবসার যে ব্যয়, সেই ব্যয়টা তো আলটিমেটলি বেড়ে যায়। এই বেড়ে যাবে, এটা তো আপনাদের জন্য একটা দীর্ঘমেয়াদী এই দায়, সেই দায়টাও তো আপনাদের জন্য খুব ভোগান্তি। কেন আপনারা এখান থেকে ফেরার জন্য কার্যকর পদক্ষেপ কেন নিচ্ছেন না? অনেকগুলো প্রশ্ন একসাথে করছেন। প্রথম কথা হচ্ছে, এই তথ্য প্রদানের বিষয়টা আমরা অব্যাহত রাখবো। আপনি বলছেন 2 দিন আগে, আমরা ঈদ এবং কোরবানিদের আগে বেসিক্যালি আমাদের মনিটররা সারা বছরই ফিল্ডে থাকেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর ঈদের আগে এটা আরও আমরা মনিটরের সংখ্যা বাড়াই। আপনারা চাইবা মাত্র এই তথ্যগুলা আমাদের খালেদ মনসুর সাহেব আছেন, ওনার কাছে পাবেন। এটা আমরা দেওয়া অব্যাহত রাখবো। ইতিমধ্যেই যেসব সাংবাদিক ভাই বোনরা চেয়েছেন, তাদেরকে আমরা এটা সরবরাহ করেছি, অনেক ইলেকট্রনিক মিডিয়াকে দিয়ে করেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে এই যে ঋণের সাপোর্টটা কেন চাওয়া হয়। সব সময় কিন্তু এই বাড়তি সাপোর্ট আমরা চাই না। এবার আপনারা জানেন যে দীর্ঘ 9 মাস ধরে এক্সপোর্ট ডিক্লাইনিং, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদেরকে, এবং সাথে সাথে মাসটাও ছোট হওয়ার কারণে আমাদেরকে এখানে কিন্তু কার্য দিবসের সংখ্যা কমে গেছে। মার্চ মাসেও ঈদের কারণে 10 দিন পর্যন্ত কার্য দিবস থাকবে না। এই ক্যাশ ফ্লো বা তারল্য সংকটের বিষয়টা থেকে আমরা এটা চেয়েছি, এবং এটা কোনো প্রণোদনা, এটা হলো ঋণ চাওয়া হয়েছে প্রচলিত সুদ হারে। আর আপনি বলেছেন যে এই সুদের বোঝা বহন করে আমরা চাই। দেখেন, এই 1 বছরের সময় নিয়ে যে ঋণটা পাওয়া গেল, তাতে করে ওই ফ্যাক্টরিগুলো যে স্বস্তিদায়ক অবস্থা থাকবে, তাতে করে ওই ফ্যাক্টরিগুলো চলমান থাকবে। কিন্তু এইটা যদি না পাওয়া যেত, দেখা যেত কমপক্ষে 150 থেকে 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার চেয়ে যদি সাময়িক এই সুদ সহ এই টাকাটা পেয়ে যদি ফ্যাক্টরিগুলো চলমান থাকে, কর্মসংস্থান যদি অব্যাহত থাকে, সেটাই অর্থনীতির জন্য ভালো, আমাদের মেম্বারদের জন্য ভালো, সেই জন্যই আমরা চাই। তো এখানে আমার বক্তব্য শুরুতেই বলেছি, প্রায় 1000-এর মতো মেম্বার এই সুযোগ গ্রহণ করেন নাই, কারণ তাদের এই সুযোগ গ্রহণ করার প্রয়োজন নাই। যার প্রয়োজন তিনি নিয়েছেন। ধন্যবাদ। আমার নাম জাহিদ, আমি 71 টিভিতে কাজ করি আপনার পিছনে। আপনি বললেন যে জাতীয় নির্বাচন এবং মাস ছোট, যার কারণে আপনাদেরকে না, তার কারণে আমাদের ঋণ নিতে হয় নাই। জাতীয় নির্বাচনের কারণে ওইখানে আমাদের কর্মদিবস কমে গেছে। আমি তো শেষ করি না ভাই। কর্মদিবস ছোট হয়ে আসছে, তারপর হলো জাতীয় ইলেকশনের কথা বললেন,
এবং আপনারা 2 মাসের সমপরিমাণ ঋণও চাইছেন। এই যে জাতীয় নির্বাচন হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছর আগে বলেছিল, এবং ফেব্রুয়ারি মাস যে 29 তারিখ সেটাও আপনারা অনেক আগে থেকে জানেন, ঈদ কখন হবে সেটাও আপনারা আগে থেকে জানেন। এবং আপনারা যে ঋণটা চেয়েছেন 2 মাসের সমপরিমাণ পোশাক শ্রমিকদের জন্য, আমরা ভেবে নিতে পারি যে সব পোশাক শ্রমিকই কিন্তু আর সব পোশাক কারখানায় কিন্তু মানে দুর্বল অবস্থা। আপনি নিজে বলেন 7 মাসের কি 8 মাসের আপনাদের এক্সপোর্ট কম। তো সেই ক্ষেত্রে যে এই যে বললেন যে মাস ছোট, জাতীয় নির্বাচন এই সেটা অনেক আগে থেকে নিজেও জানতেন। আর দ্বিতীয় হলো যে 2 মাসে লোন চাওয়ার পরে আপনাদের অনেক ফ্যাক্টরি লোনটা নিল না। আমরা সার্ভেগুলো যেটা দেখলাম যে ঋণটা অনেক বেশি, আর অনেক ফ্যাক্টরি বলছে যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বেতন দিতে পারে তারা অবশ্যই সক্ষম, তাদের লোন লাগানোর দরকার নেই। মানে এটা ওয়ান কাইন্ড অফ আই ওয়াশ, যেটা একটু বলতেন। কোনটা আই ওয়াশ আমি বুঝি নাই। বিষয়টা খুব পরিষ্কার। 1 মাসের সমপরিমাণ বেতনের সমপরিমাণ ওই নির্দিষ্ট ফ্যাক্টরিকে প্রদান করার একটা সুযোগ তৈরি করা হয়েছে। এই 1 মাসের সমপরিমাণ স্যালারিটা হচ্ছে বিগত 3 মাসের গড়। সেটার ভিত্তিতে আমরা যে অ্যাপ্রোচ করেছি, অবশ্যই আমরা 2 মাস বলেছিলাম, সরকার 1 মাস দিয়েছেন। এবং সেই দেওয়াটার পরেও যেহেতু প্রচলিত সুদ হার অর্থাৎ 11 থেকে 13-14%, সেই কারণে অনেকে নিয়েছেন, অনেকে দেন নেই। যার প্রয়োজন তারা নিয়েছেন, যার প্রয়োজন হয়নি তারা নেননি। আর নির্বাচন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হবে এটা 1 বছর আগে ঘোষণা করা হয় নাই। হ্যাঁ, এটা ঘোষণা করা হয়েছে মাত্র 3 মাস আগে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এক্সপোর্ট ডিক্লাইন আমরা বলছি না, এটা তো আছে, এটা হলো বাস্তবতা। তো ক্যাশ ফ্লো সিচুয়েশন খারাপ থাকার কারণে এই সহায়তা চাওয়া হয়েছে, সহায়তা সরকার এটা দিয়েছেন, তার কারণেই আজকে এই কমফোর্টেবল সিচুয়েশন। তো সুতরাং এখানে আই ওয়াশের কোনো বিষয় আছে বলে আমার মনে হচ্ছে না। জি, হ্যাঁ, আপনারা যেসব ফিগার দিচ্ছেন খুবই আশাবাঞ্জক। আপনারা যেভাবে বেতন বোনাস পরিশোধ হয়েছে, গতকাল একটা লিডিং পত্রিকা খুবই মিস্ট্রিং একটা নিউজ হয়েছে যে অর্ধেকের বেশি কারখানায় বেতন বোনাস হয়নি, কিন্তু আজকের তথ্য তো সেটি বলছে না। দ্বিতীয় হলো এই পুরো বেতন বোনাস ঠিকঠাক মতো দেওয়ার ক্ষেত্রে আপনাদের ক্রেডিট কতটুকু, আর সরকারের এই যে বিশেষ ঋণ দেওয়া এবং 500 টাকা নগদ সহায়তা দেওয়া, এটার ক্রেডিট আসলে কতটুকু? ভাই আমি একটু এর সাথে যুক্ত করতে চাই। আমার মনে হচ্ছে আমি স্টার নিউজের রিপোর্টার। ভাই যেটা বললো যে অর্ধেক কারখানা এখনো দেওয়া হয় না, এরকম একটা নিউজ আছে। আপনাদের তথ্য বলছে যে 2টা কারখানায় বেতন এখন বাকি, আর 4টা কারখানায় বোনাস বাকি। এই যে তথ্যটার একটা গরমিল আছে, ওই যে কারখানাগুলো অর্ধেক এখনো বাকি, তারা কি আপনাদের সদস্য? না থাকলে, সদস্য যদি নাই হয় তাহলে তার ড্রাইভারকে আপনারা নিবেন, যদি নাই নেন তাহলে আপনাদের একটা ভাগ্য কি নষ্ট হয় কিনা? প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে রিপোর্টটা দেন সেটা হলো সামগ্রিক শিল্প। সেখানে পোশাক শিল্প আছে, সেখানে স্থানীয় শিল্প আছে, সেখানে জব কুটির শিল্প আছে, সব শিল্পের কথা বলছে। ওইখানে আপনারা খেয়াল করে দেখবেন, ওরা যখন বলছেন যে অর্ধেক দেওয়া হয়নি, ওর মধ্যে 10,200 বা 300 ফ্যাক্টরির কথা বলা হয়েছে। আর আমরা বলছি আমাদের মেম্বারদের কথা, যেটা হলো ঢাকায় হলো 1785 আর চট্টগ্রামে হলো 342। আমাদের তথ্যটা এরকম প্রতিদিন আমরা এটা করি, আপডেট করে আমরা এটা মিডিয়াকেও দিই এবং আমরা সরকারকেও দিই। সুতরাং এই জায়গাটাই ব্যত্যয় ঘটছে। ওনারা বলছেন সামগ্রিক শিল্পের কথা, আর আমরা বলছি পোশাক শিল্পের কথা। আরও যদি ন্যারো ডাউন করি আমাদের মেম্বারদের কথা বলছি। তো সুতরাং এই জায়গাটায় তো একটা ফারাক থাকবেই। এখন আপনারা যে হিসাবটা দিচ্ছেন যে 99.91%, এটা কি বন্ধ হয়ে যাওয়া কারখানার পরের সংখ্যাটা, নাকি বন্ধ কারখানাকে আপনারা ওগুলোর পরে? ওটা তো বন্ধ হয়েই গেছে। ওটা না, এক মিনিট, আমরা কি বলতে গেলে আপনি বললেন আপনারা যে পার্সেন্টেজটা দিলেন সেই পার্সেন্টেজ আগামীকাল অনেক কারখানা খোলা থাকবে বলেছেন, বা আজকে বন্ধ হবে, তার মধ্যে কি শতভাগ আপনারা দিতে পারছেন কিনা? আমাদের 2টা একদম স্পেসিফিক বলি, 2টা ফ্যাক্টরি নিয়ে সমস্যা আছে, নাম বলাটা সমীচীন হবে না। আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যে এই 2টার সমাধান হয়ে যাবে। আপনাদের এখানে আসার আগেই নির্দিষ্ট একটা ফ্যাক্টরির ব্যাংকের সাথে কথা বলেছি, কি প্রক্রিয়ায় ওই সাপোর্ট পেতে পারে সেটার সমাধান করা হয়েছে। বলেই ফেলি, তার পেমেন্ট আসার কথা ছিল, ভ্যালু ডেট ছিল 17 তারিখে, সামহাও আসে নাই, অন দ্য ইয়ে আছে। তো তার ভ্যালু ডেটের ভিত্তিতে
সাম শর্ট অফ গ্যারান্টির কারণে উনি টাকাটা দিবেন, দেওয়ার পরে তার সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা ফ্যাক্টরি আছে, তার শ্রমিক সংখ্যা মাত্র 80 জন, সেটা সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা বলছি না যে 100 ভাগ, 2টা ফ্যাক্টরির সমস্যার সমাধান এখনো হয়নি। বাবা একটু আমার হচ্ছে সাহেব আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। অনেকদিন পরে আপনারা বড় একটা বিঘিনি করছি। গতকাল আমি একটু একটা প্রশ্ন করতে চাই আপনার টিভি অনুমতিতে। কিন্তু একটু ছোট একটা গল্প বলি। গ্রিন স্প্যানম্যান যখন ফেডের চেয়ারম্যান ছিলেন, তখন জর্জ বুশ প্রেসিডেন্ট ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট। তো উনি যখন গ্রিন স্প্যানম্যানের বিদায় অনুষ্ঠানে গেছে, তো বলেছে যে স্প্যানম্যান তো আসলে রকস্টারের থেকে বেশি জনপ্রিয়। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। আমার সাংবাদিকতা ক্যারিয়ারে 16-17 বছরে কখনো দেখিনি গভর্নর নিয়ে আসলে এত বেশি হইচই হয়। তো উনি আপনাদের সেক্টরের লোক, অনেকেই চায়ের দোকান থেকে শুরু করে টিআইবি পর্যন্ত অনেকেই তার পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক মহলগুলো তার পদত্যাগের কথা বলছে। এ ব্যাপারে একটু আপনারা যেহেতু বড় একটি বলবেন, যেহেতু আপনাদের খাতে একটু মন্তব্য করবেন কিনা, এটার সাথে আরেকটু লেজ দিতে চাই। অনেকেই বলছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের এই মুস্তাফিজুর রহমান গভর্নর হওয়াতে বাংলাদেশ ব্যাংক অনেকটা ব্যবসায়ী সংগঠনে পরিণত হবে। ব্যবসায়ী সংগঠনে পরিণত হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা? প্রথম কথা হচ্ছে অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করি না। কারণ এই কারণে মনে করি না, বর্তমান গভর্নরের আগে যিনি গভর্নর ছিলেন উনি একসময় একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তাহলে সেখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন অর্থনীতিবিদ হতে পারেন, একজন সাবেক সচিব হতে পারেন, একজন ব্যবসায়ী হতে পারেন। বিষয়টা হচ্ছে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন তার যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা। আমরা আমাদের সংগঠন থেকে বলেছি যে কোনো চাপের মুখে যেন উন্নতি স্বীকার না করেন, কোনো ধরনের লুটপাটকে যেন উনি এখানে এন্টারটেন না করেন, বললে আমরাই মুখ খুলব। আমাদের কাছে যে জিনিসটা মানে বাস্তব ভিত্তিক মনে হয় নাই যে উনি দায়িত্ব নেওয়ার 7 দিন পরেই টিআইবির মতো প্রতিষ্ঠান ওনার পদত্যাগ দাবি করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন মানুষ দায়িত্ব নেওয়ার পরে তাকে কাজ করার সুযোগ দিতে হবে, এবং কাজ করার পরে উনি যদি ওনার কাজে যদি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাহলেই সাংবাদিক মহল, আপনার সুশীল সমাজ, ব্যবসায়ী সমাজ সবাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করবেন। কিন্তু পারফর্ম করার আগেই একজনকে সমালোচনা করা এবং তার টিআইবির মতো প্রতিষ্ঠান তার পদত্যাগ দাবি করা, এটা কোনোভাবেই সমীচীন হয়নি বলে আমরা মনে করি। আর উনি আমাদের সেক্টরের লোক বলে কেউ যদি মনে করে যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী সংগঠনে পরিণত হয়েছেন, এটা তার ব্যক্তিগত বিষয়, আমরা কোনোভাবেই মনে করি না। আমরা যেটা আইনসম্মত যে বিষয়গুলো আমরা অতীতেও উঠিয়েছিলাম সেটা ভবিষ্যতে উঠাবো। এই 1 মাসে যে স্যালারি সাপোর্টের যে বিষয়টা আছে আপনারা জেনে থাকবেন, এইটা আমরা কিন্তু আবেদন করেছিলাম বিগত গভর্নরের আমলে। তারপরেও ওইটা বর্তমান গভর্নর অথবা অর্থ মন্ত্রণালয় ওই 1 মাসেরটা 2 মাসেরটা 1 মাস দিয়েছেন। কিন্তু আগের গভর্নর সাহেব আমাদেরকে একটা সফট কনসেন্ট দিয়েছিলেন, ঠিক আছে 2 মাসেরই সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে। আমার নাম সবুজ, আমি বাংলা বিষয়ে কাজ করি। আমার ছোট ছোট 2টা বিষয় জানার, একটা হচ্ছে এই যে শতাংশের হিসাবটা দিলেন, জি, কতটি কারখানার শতাংশের হিসাব দিলেন, এক্সাক্ট কারখানার সংখ্যাটা আমি জানতে চাচ্ছি। আরেকটা হচ্ছে লোন নেওয়ার পদ্ধতি, একটা কারখানা নেয়নি, কি পরিমাণ কারখানা এই 1 মাসের লোনটা নিয়েছে, পরিমাণটা কত? আর থার্ড কোশ্চেনটা করতে চাই যে এই যে আপনারা এত ভালো করলেন, প্রায় 100% কারখানা বেতন বোনাস পরিশোধ করলেন, এই ক্রেডিটটা কি মালিকদের নাকি সরকারের ক্রেডিট? শতাংশের সাথে সাথে সংখ্যাটাও দেওয়া হয়েছে, যেটা হয়তো আমার প্রেস ব্রিফিংয়ে আমি পড়ি নাই। এখানে একটা ডাটা আছে, এখানে হলো মাত্র 2টা ফ্যাক্টরির হলো ফেব্রুয়ারি মাসের বেতন এখনো সমস্যার সমাধান হয় নাই, যেটা আজকের মধ্যে সমাধান হবে। আর 4টি ফ্যাক্টরির বোনাস দেওয়া হয় নাই, সেটা নিয়েও কাজ করা হচ্ছে। এটা হলো আপনার সংখ্যা। মোট কারখানা 2টি এবং টোটাল নাম্বার অফ কারখানা 1783-র মধ্যে 2টি, হ্যাঁ, আর হলো বোনাস হলো 1781-র মধ্যে 4টি, এই হলো বিষয়। আর হচ্ছে চিটাগাঙে শতভাগ হয়ে গেছে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল কি? হ্যাঁ, আচ্ছা, আমরা সার্টিফিকেট ইস্যু করেছি 388টা, আর এর বাইরেও সার্টিফিকেট ছাড়া হলো প্রায় 200 ফ্যাক্টরি নিয়েছে। তাদের সার্টিফিকেটের প্রয়োজন হয় না, কারণ তাদের সাথে ব্যাংকের সম্পর্ক ভিত্তিতে তারা নিয়েছে। বিকেএমএ সার্টিফিকেট নিয়েছে।
তো এই মোটামুটি 1000 খানিক 700 ফ্যাক্টরি 780 ফ্যাক্টরি এই সাপোর্ট নাই এটা মোটামুটি আমরা ধারণা করতে পারি। অ্যাকচুয়াল রিপোর্ট আমরা পাইতে পারি এবিবি বা বিএবির কাছ থেকে। ওটা কি এক মিনিট, এখানে দেখেন আমরা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, এটা আমরা ক্রেডিট নেওয়ার জন্য কাজ করি না। যদি বলেন যে ক্রেডিট, তাহলে বলবো যে এই 1 মাসে যে স্যালারি সাপোর্টটা দেওয়া হয়েছে এটা অবশ্যই অধিকাংশ ক্ষেত্রেই সাহায্য করেছে। আবার এটাও সঠিক, এই স্যালারি সাপোর্ট অনেকে নেন নাই, সুতরাং যদি ক্রেডিট দিতে চান সবাইকে দিতে হবে। বিষয়টি জানার দরকার ছিল, সেটা হচ্ছে যে ভাই একটু জানতে চাই যে আপনাদের তো এই ঈদ আসলে এই বেতন বোনাসকে কেন্দ্র করে এই ঋণের বা সরকারের দ্বারস্থ হইতে হয়। এই জায়গায় একটা বিষয় অনেক দিন থেকে আলোচনা আছে, ফান্ড ক্রিয়েট করা। এইটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এই সরকারের সময় আপনারা এটা করবেন কিংবা আপনাদের এই যে আপনাদের যে মানে পরিচালনা পরিষদ, এইটা নিয়ে আপনারা ভাবছেন কিনা যে অন্যান্য দেশে আমরা দেখেছি প্রতিষ্ঠাশীল অনেক দেশে এরকম ফান্ড আছে? এইটার উত্তর দিতে গেলে তো আবার আগের সরকারের সমালোচনা করা হয়ে যাবে, করতে চাই না। এই পরিকল্পনা দেওয়ার জন্যই আগের সদাশয় সরকার প্রধানের কাছে আমরা সময় চেয়েছিলাম, তাই নাই। বর্তমান সদাশয় সরকারের প্রধানের কাছে সময় চেয়েছি, উনি ঈদের পরে দিবেন এবং এই পরিকল্পনা দিব। আমরাও চাই না এই বেতন ভাতা নিয়ে প্রতিনিয়ত ফায়ার ফাইটিং করা, আমরা একটা স্থায়ী সমাধান চাই। সেই পরিকল্পনা আমাদের আছে। পরিকল্পনা যদি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেন, আমরা আশা করব এই সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো আপনাদের প্রতিষ্ঠানে হিসাবগুলো দিলেন যে প্রায় শতভাগ দিচ্ছেন। আপনাদের সঙ্গে সাবকন্ট্রাক্টের যে প্রতিষ্ঠানগুলো থাকে কাজ করে, তাদের আসলে কি পরিমাণ পরিশোধ করা হয়েছে ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? এখানে যে নাম্বারগুলো বলেছি এরা হলো আমাদের মেম্বার। এখানে সরাসরি এক্সপোর্টের সাথে জড়িত যে ফ্যাক্টরি আছে তারাও আছে, এখানে সাবকন্ট্রাক্টিং করছে ফর দ্য টাইম বিং তারাও আছেন। সুতরাং আমরা আমাদের মেম্বারদের কথা বলেছি যারা সরাসরি রপ্তানির সাথে জড়িত এবং সাময়িকভাবে সাবকন্ট্রাক্টিং করছেন, সবার তথ্য এখানে আছে। আমাদের মেম্বারের বাইরের তথ্য আমাদের কাছে নাই। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ। আমরা কোন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আছি? রিপন নিউজের একটা ফ্যাক্টরি আছে, আমরা শুনেছি যে ওখানে প্রায় 108 বা 9 জন শ্রমিককে টার্মিনেট করেছে। আপনি আপনার বক্তব্য মনে হয় টার্মিনেশন সম্পর্কে কিছু বলেননি। এই থেকেও কিছু ঝামেলার কথা শুনেছি। ব্লু ইগল, এটাও আজকে সকালে ঝামেলা হয়েছে। এই তিনটা ফ্যাক্টরির ব্যাপারে রিপন, লিথি আর একটা কি ব্লু ইগল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এটার উত্তর আমি অনেক বছর ধরেই খুঁজতেছি, আপনারা মানে কার কাছ থেকে স্পেসিফিক কোনো অ্যান্সার আমি পাইনি এখন পর্যন্ত। সেটা হচ্ছে ফ্যাক্টরির নাম্বার নিয়ে। যখন আপনারা বিভিন্ন দপ্তরে বা কোথাও যান তখন আপনারা একটা ফিগার ইউজ করেন, আবার আপনাদের ওয়েবসাইটে আরেকটা ফিগার দেখায়। আপনারা যখন প্রেস কনফারেন্স করে বলেন তখন সংখ্যাটা আরো কমে যায়। তাহলে কতগুলো ফ্যাক্টরি রানিং আছে এবং সেখানে ওয়ার্কার সংখ্যা কত আছে? আপনারা কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? থ্যাংক ইউ। আমি শেষেরটা দিয়ে শুরু করি। আমরা বর্তমান বিজিএমের বোর্ড দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহে যে কাজটা করেছিলাম, আমরা ওয়ার্কারের ডাটাবেসের অথেন্টিকেশন নিয়ে কাজ করছিলাম। কেউ বলে 40 লাখ, কেউ বলে 30 লাখ, কেউ বলে 50 লাখ। তো এটা করার পরে এই দীর্ঘ 7-8 মাস কাজ করার পরে ওই ডাটাটা রেকটিফাই করা হয়েছে। আপনারা চাইলে এই তথ্যগুলো সবসময় পাবেন। আমাদের সর্বশেষ ডাটা বলে 37 লাখের উপরে 38 লাখের নিচে আমাদের এই মুহূর্তে যারা আমাদের মেম্বার ফ্যাক্টরিতে কাজ করেন, এটা হলো শ্রমিকের সংখ্যা। সো এটা আপনি ঠিক বলেছেন যে এই তথ্যের বিভ্রাট থাকা উচিত না। কিন্তু এখানে আর একটা বিষয় আছে, আমাদের বাইরে আরও একটা সংগঠন আছে বিকেএমএ, আর ওয়ার্কাররা বিজিএমএ বিকেএমএ চিনে না। আজকে বিকেএমএর ফ্যাক্টরিতে কাজ করছে, কালকে আবার বিজিএমএর ফ্যাক্টরিতে কাজ করছে। সেই জন্য আমাদের তথ্য ভাণ্ডারের সাথে বিকেএমএর তথ্য ভাণ্ডার কীভাবে অ্যালাইন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রিপন, লিথি এবং ব্লু, এদের যে আমরা আজকে স্যালারি, বোনাস, ভাতা এগুলো নিয়ে কাজ করছি। দেখেন, টার্মিনেশন বলি, ছাঁটাই বলি আর রিজাইন বলি, এই বিষয়গুলো যদি আইনসম্মতভাবে হয় এবং ওই শ্রমিক যদি তার আইনসম্মত পাওনা পেয়ে যায়, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই। এটা একটা চলমান প্রক্রিয়া। ফ্যাক্টরি যদি তার অর্ডার কমে যায় তাহলে সময়তে সময়তে ওয়ার্কার টার্মিনেট করবে। আমরা কেউই চাই না, কোনো ফ্যাক্টরি চায় না তার প্রোডাকশানের মাত্রা কমে যাক, কিন্তু বাস্তবিক কারণে অনেক সময় এটা করতে হয়। আমাদের বিজিএমের লক্ষ্য হচ্ছে যেন কোনো শ্রমিক বেকার না থাকে। সেজন্য কেউ যদি বলে যে এই মুহূর্তে
1 লক্ষ শ্রমিক বেকার আছে, আমরা তার ডাটা জানতে চাবো, কারণ আমাদের ডাটার সাথে মিলিয়ে দেখব যে আসলেও 1 লক্ষ আছে কিনা। আমাদের জানা মতে কোনো জায়গা থেকে টার্মিনেট হয়ে গেলে খুব বেশি দিন বেকার থাকা লাগে না, সেটা হলো লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাই সর্বশেষ কোশ্চেন করি, সেটা হলো আপনি তো একবার সর্বশেষ কোশ্চেন, সেটা হলো যে আমরা জানি যে বাইরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আইন আছে যে 7 কর্মদিবসের ভিতরে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয়, কিন্তু ঈদের সময় আসলে অন্য কোনো সময় আমরা দেখি যে 7 কর্মদিবস পার হয়। এই বিষয়ে আপনারা মালিকদের কোনোভাবে ওয়ার্নিং করেন কিনা, বা তাদেরকে কোনো প্রেসার করেন কিনা, বা তার কোনো ব্যাখ্যা চান কিনা? এই যে দৌড়াদৌড়ি কিন্তু এর জন্য হচ্ছে আপনার 7 কর্মদিবসের বেতনটা হচ্ছে শ্রম আইনের অংশ। ক্যালেন্ডার যদি ধরি তাহলে 9 তারিখের মধ্যে দেওয়া সাধারণত। অধিকাংশ ফ্যাক্টরি 7 কর্মদিবসের মধ্যে বেতন ভাতা প্রদান করেন, বিশেষ করে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে অবশ্যই। কিছু ফ্যাক্টরি